পরের পর্বে আমরা ইউনাকে দেখি সে একটা প্রেসার কুকারের ছবি এঁকেছে। সে সেটাকে সামনে রেখে সব শেফদের বলে এটাকে বলা হয় প্রেসার কুকার। কিন্তু মিনা আর ওই পুরোনো আমলের শেফরা তো প্রেসার কুকার চেনে না। তাই ইউনা তাদের বোঝায় যে প্রেসার কুকারের প্রথম বৈশিষ্ট্য হলো এটা ব্যবহার করে আমরা খাবার দ্রুত রান্না করতে পারবো। দ্বিতীয়ত বহুমুখী ব্যবহার, সবজি, মাংস, ডাল এবং অন্যান্য বিভিন্ন ধরনের খাবার খুব দ্রুত রান্না করা যায়। তৃতীয়ত এটাতে রান্না করলে স্বাদও দ্বিগুণ হয়। পরে ইউনা রাজাকে গিয়ে যখন প্রেসার কুকারের কথা বলে, রাজা কুশিনজু জানায় আমার বাবাও এমন জিনিসের নাম শুনেননি, আসলে তুমি কি করার পরিকল্পনা করছো? ইউনা জানায় যে মহারাজা, আমরা 3 নম্বর রাউন্ডে একটা স্যুপ বানাবো, কিন্তু এটা সুস্বাদু অবস্থায় রাখতে হলে অবশ্যই প্রেসার কুকারের প্রয়োজন হয়। ইউনা আরও বলে এখানে একটা লোকের নাম শুনেছি, ইয়ংশিল নামে নাকি জোসনের একজন আইনস্টাইন ছিলেন, তুমি আমাকে তার কাছে নিয়ে যেতে পারবে? কিন্তু কুশিনজু বলে ও ইয়ংশিল, উনি আমাদের জন্য ঘড়ি বানিয়ে দিয়েছিলেন, আমার বাবাও ওনাকে সম্মান করতেন, কিন্তু ব্যাপার হচ্ছে উনি আর এখানে নেই, তাই তোমার এই প্রেসার কুকুর বানানো যাচ্ছে না। সেখানে তখন রয়্যাল কিচেনের প্রধান যিনি, তিনি বলেন মহারাজা, ইয়ংশিলের ভাগ্নে এরকম জিনিস বানাতে পারবে, আমি তাকে চিনি, সে লোহার জিনিসপত্র দিয়ে বিভিন্ন জিনিস বানায়। যাই হোক, এখন ভোর 7টা বাজে। রাজা কুশিনজু ইউনাকে পাঠিয়ে দেন ইয়ংশিলের ভাগিনার কাছে প্রেসার কুকার বানাতে। আর এখানে রাজা ইউনাকে এমনভাবে প্যাকেজিং করে বাহির থেকে দেখলে মনে হবে ইউনা একটি ছেলে, এবং যাতে কোনো শয়তান নজর না দেয়। কিন্তু ইউনা যখন ইমের সাথে যাচ্ছিল, রাজার কেমন যেন ফিল হয়। তো রাস্তা দিয়ে ইউনা ইমের সাথে যাচ্ছিল। ইউনা জিজ্ঞেস করে, ভাই আমার ম্যাঙ্গুনোরক বইটা কবে পাবো? ইম বলে, তোমার আমাকে দেখলেই কি ওই বইটার কথা মনে হয়? রাজা বলেছেন বইটা খুঁজে দিবেন, তাহলে এত জ্ঞান করছো কেন? ইম তখন আরও বলে, আর একটা কথা, রাজাকে দেখে মনে হচ্ছে তিনি তোমাকে ভালোবাসতে শুরু করেছেন। ইউনা বলে, তার মানে তিনি আমার উপর ক্রাশ খেয়েছেন? ইম জানায় যে না, তিনি আপনার উপর কোনো বাস খাননি, তিনি শুধু আপনাকে পছন্দ করতে শুরু করেছেন। তো হুট করে সেখানে সে হাজির হয় জুকার গং। সে এসেই দেখিয়ে দে পেছনে তো তাকিয়ে দেখো। ইউনা অবাক হয়ে দেখে এই ভ্রমণে রাজা ছদ্মবেশী কাপড় পরে এসেছেন। পরে দেখা যায় ইমকে তারা এখানে রেখে ইয়ংশিলের বাড়ির দিকে চলে যায় প্রেসার কুকার বানাতে। ইম এসে তার বাবার সাথে মিলে রাজসভা বন্ধ করে আর আগত সব মন্ত্রীদের বলে দেয় যে আমাদের মহামান্য রাজা আজকে অসুস্থ, তাই এখানে আসতে পারবে না। আর ভাই, এখানে মন্ত্রীদের দাঁড়ানোর স্টাইল দেখে আমার কেমন যেন তাদেরকে ভিক্ষুক মনে হলো। মন্ত্রীদেরও তো একটা সম্মান আছে, তারা এখানে উঠোনের মধ্যে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকবে কেন? অন্যদিকে কুশিনজুরা ইয়ংশিলের বাড়ি থেকে যাচ্ছিল, কিন্তু কুশিনজুর মাথা নষ্ট হয়ে যায়, কারণ সে জীবনেও এত পথ হাঁটেনি। তো তারা যখন ইয়ংশিলের বাড়িতে পৌঁছায়, তারা দেখতে পায় গেইটে লেখা, যে ব্যক্তি আমার অনুমতি ছাড়া বাড়িতে ঢুকবে সে আমার গু খাবে। আর নিচে লেখা, আদেশ কর্তৃপক্ষে ইয়ংশিলের ভাগিনা মিস্টার জাং। এটা দেখে তো কুশিনজুর মাথা নষ্ট হয়ে যায়। সে সেখানে ভাষণ দিতে থাকে যে এজন্য বলা হয় অদ্ভুত ব্যক্তিরা কখনো মানুষ হয় না, তাদেরকে শিক্ষা দিতে হয়। সে এটা বলে দরজা খুলে দেয়। আর আমরা দেখতে পাই এই আইনস্টাইনের বাড়িটা এমনভাবে সাজানো হয়েছে, যদি কেউ দরজা খুলে বাড়িতে ঢুকে তাহলে এই গরিবের পারমাণবিক বোমা তার উপর গিয়ে পড়বে। ইউনা তাদের হন্তদন্ত হয়ে দেখিয়ে দেয় যে আরে রাজা, খেয়াল করে দেখো, ওটা জ্বলতে জ্বলতে একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। আর যখনই ওই আগুনটা নিঃশেষ হয়ে যায়, তাদের উপর একটা বড় ধরনের বিস্ফোরণ ঘটে। কিন্তু পরে জানা যায় যে এগুলো আসলে নাকি ভাত ছিল, নরম ভাত, যেটাকে আমাদের ভাষায় বলি মুড়ি। অবশেষে আমরা সেই আইনস্টাইনকে দেখতে পাই। এটাই হয়তো জোসনের প্রথমবারের মতো মুড়ি আবিষ্কার করা। কিন্তু এটা খেয়ে জাং একটু হতাশ হয় আর মনে মনে বলে কি গু বানাইছি, এবং সেখানে একটা গালি দেয়। কুশিনজু এগিয়ে এসে বলে, তোমার সাহস হলে কিভাবে আমার সামনে এসব অসভ্য কথা বলার? কিন্তু জাং বলে, দেখে তো আপনাকে রাজা মনে হয় না, আপনি কি জোসনের কোনো মেম্বার নাকি? কিন্তু এসব কথা ইউনা তোয়াক্কা না করে জাংয়ের সেই যন্ত্র দেখে বলে, বাপরে বাপ, এখানে তাপ এবং চাপ ব্যবহার করে ভাত ফুটানোর মেশিনও আছে, হয়তো এই লোকটাই পারবে আমার জন্য প্রেসার কুকার বানিয়ে দিতে। তাই ইউনা গলায় ভাব এনে বলে, হোয়াটসঅ্যাপ মিস্টার জাং, আমি জোসন রাজার প্রধান রাঁধুনি বলছি। জাং বলেছে, হ্যাঁ তোমাকে ওরকমই চাকরানির মতো লাগছে, আর তুমি পুরুষদের কাপড় পরে আছো কেন? ইউনা বলে যে আসলে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা আসলে রাজমহল থেকে এসেছি, এটি জাতির ভবিষ্যৎ ভালোর জন্যই, আশা করি আপনি বুঝতে পেরেছেন। জাং তখন উত্তর দেয়, জাতির ভবিষ্যৎ না কসুর ডিম, এগুলো সব রাজার উপর ছেড়ে দিন, তিনি যা ইচ্ছা করবেন, কিন্তু তোমরা মেম্বার চাকর আমার দরজা কেন? কুশিনজু তখন প্রচন্ড রাগান্বিত হয়ে বলে, এখনো সময় আছে, তোমাকে হত্যার আদেশ দেওয়ার আগে লাইনে ফিরে আসো। জাং তারপর একটা গোপন ফন্দি দেখিয়ে বলে, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান, না হলে সব তীর রিলিজ করে দিব। পরে কুশিনজুরা বেরিয়ে যায়। ইউনা গেটের কাছাকাছি এসে থেমে যায়। সে জাংকে বলে, আমি তোমাকে বলতে যাচ্ছিলাম কিভাবে এই মুড়িগুলো সুস্বাদু করতে হয়, তার আগে আমাদের বের করে দিলে। জাং লুভাত দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি কি সত্যি বলতে পারবে এগুলো কিভাবে সুস্বাদু বানাতে হয়? তারপর ইউনা কিছু চিনি দিয়ে বলে, পরের বার এগুলো মুড়ির সাথে মিশাবেন। দেখা যায় জাং সেগুলো মিশালে সত্যি এটার স্বাদ অন্যরকম হয়ে যায়। ইউনা গেট থেকে বলে, স্যার স্বাদটা কেমন ছিল? জাং তার পুটলি সরিয়ে জিজ্ঞেস করে, তুমি এখনো আমার বাড়ি থেকে যাওনি? ইউনা জানা যে আমি তো খালি হাতে যেতে পারি না। জাং উঠে এসে বলে,
চিনি এটাকে সুস্বাদু করে তোলে, কিন্তু আমি এই মেশিনটা বানিয়েছিলাম যেন ভাতকে দ্বিগুণ করে মানুষকে ঠকাতে পারি। কিন্তু এখন যদি আমি মুড়ি বানাতে গিয়ে আমার এত চিনির দরকার হয়, তাহলে আমি এই গাদা গাদা চিনি পাবো কোথায়? ইয়োনা সহজভাবে জানায়, এজন্যই আমার আপনাকে আর আপনার আমাকে প্রয়োজন। ভেবে দেখুন, জুসুন যদি এই প্রতিযোগিতায় জিতে যায়, তাহলে তারা হানিয়াং থেকে অনেক কম দামে চিনি আমদানি করতে পারবে, আর আপনি এই চিনিগুলো পেলে সুন্দরভাবে মুড়ি কাস্টমাইজ করে বাজারে বিক্রি করতে পারবেন। তো ওদিকে আমরা কাংকে দেখতে পাই, সে তার সহযোগীকে বলছিল রাজা এটা কিভাবে করতে পারলেন, এমন সময়ে তিনি কিভাবে ওই চাকরানিকে নিয়ে ভ্রমণে বেরিয়ে গেলেন। আর এখানে কথাবার্তার এক পর্যায়ে কাং জানতে পারে রাজার সাথে ওই গংও যাচ্ছে, কিন্তু কাং আসলে গংকে চেনে না। তখন এই সহযোগী জানায়, আরে ওই যে জুকাটা, তার বড় বোন আমাদের এখানে মারা গিয়েছিল, আমার মনে হচ্ছে সে তার বড় বোনের মৃত্যুর রহস্য খুঁজছে। কিন্তু কাং চিন্তিত হয়ে বলে, ও আচ্ছা, এর জন্য সে লুকিয়ে লুকিয়ে থাকে। তো এখন সময়টা হচ্ছে বৃষ্টির সময়। রাজা আর ইয়োনারা আশ্রয় নিয়েছেন জাংয়ের বাড়ির বাহিরে একটা ছোট্ট রান্নাঘরে, এবং দুঃখের বিষয় হলো উনি কাউকে এখনো বাড়িতে ঢুকতে দিচ্ছেন না। ইয়োনা তখন সেখানে একটা স্যান্ডউইচ বানাতে শুরু করে। তার কাছে মনে হলো এই ওয়েদারের সাথে এমন খাবার খুবই মানাবে। তাছাড়া জাং এমন লোক, তাকে জোর করে যদি রাজদরবার নিয়ে যাওয়া হয়, তারপরও সে প্রেসার কুকার বানিয়ে দিবে না, কারণ এক সময় নাকি জাংয়ের মামা ইয়ংশিলকে সমাচ্যুত করা হয়েছিল। তাই ইয়োনা খাবার রান্না করতে করতে ভাবে এই বান্দাকে যেভাবেই হোক তার মন গলাতে হবে। ওদিকে রান্নার এমন সুগন্ধি পেয়ে জাং মনে মনে ভাবে, বুঝতেছি না এত সুন্দর গন্ধ কোথা থেকে আসছে। সে তারপর দূর দূর পায়ে ইয়োনাদের সামনে যায়, কিন্তু জাং তার মুখ ফুটে বলতে পারছে না যে আমাকে কিছু দাও, আমি খেতে চাই। তাই সে চলে যাচ্ছিল। ইয়োনা তারপর জাংকে থামিয়ে বলে, স্যার চলে যাবেন না, আমাদের রাজা হুট করে এই বৃষ্টিতে স্যান্ডউইচ আর ওয়াইন খেতে চাইলেন, আপনিও এসে যোগ দিন। স্যান্ডউইচটা অনেক বড়। কিন্তু কুশিনজু উঠে বলে, এত নাটক দেখানোর মানে হয় না, সে খাইলে খাক, না খাইলে মুড়ি বানাক, তাতে আমাদের কিছু যায় আসে না। দেখা যায় জাং একদিকে চাইছে মজাদার খাবারটা খেতে, অন্যদিকে উনার মতো মানুষদেরও তো একটা প্রেস্টিজ আছে। তো সেখানে গং এগিয়ে এসে বলে, এই যে স্যার, আমাদের সাথে খাবারে যোগ দিন, দেখেন আমাদের প্রধান রাঁধুনি কি সুন্দর মুচমুচ একটা খাবার বানিয়েছে। দেখা যায় রাজা একদিকে সুস্বাদু স্যান্ডউইচ খাচ্ছেন, অপরদিকে জাংয়ের তো তর সইছে না। সে এক পিস নিয়ে নেয় এবং সেটা খাওয়ার পর জাংয়ের চোখ উপরে উঠে যায়। সে ভাবে যে ওরে ভাই, এটা তো অনেক স্বাদ। জাং তারপর বলে, আমি কখনো ভাবিনি আমার সেই ছোটবেলার খাবারটা আবারও খেতে পারবো, সত্যি বলতে তোমাকে অনেক ধন্যবাদ। পরে জাং রাজি হয়ে যায়, সে প্রেসার কুকারটা বানিয়ে দিবে। রাতের বেলা ইয়োনা জাংয়ের কাছে গংকে রেখে দেয়। জাং আর গং দীর্ঘ পরিশ্রম করে প্রেসার কুকার বানাতে থাকে। ইয়োনা, রাজা আর সাথে সহযোগী হাইয়ুকে নিয়ে বেরিয়ে পড়েন অন্য এক বাজারে। তারা নাকি আরও অনেক জিনিসপত্র কিনবে। সেই সময় আমরা প্রাসাদে হানিয়াংয়ের 3 তারকাকে দেখি। বড়জন এসে মেয়েটিকে বলে, তুমি এটা কি তেল বানাচ্ছ? আমি এমন তেল তো কখনো দেখিনি। মেয়েটি বলে, এটা আমাদের প্রথম রাউন্ডে জিতিয়ে দিবে, তাই আমি প্রথম রাউন্ডে একাই রান্না করব। সেই সময় হানিয়াংয়ের রাষ্ট্রপতি এক মন্ত্রীর সাথে কথা বলছিলেন। ওই মন্ত্রীর কথা হয়তো আমরা আগেও বলেছি। উনি হচ্ছেন রাজা কুশিনজোর চাচা, ওই যে প্রিন্স নামে একজন, তার আপন মানুষ। তো সেই মন্ত্রী হানিয়াংয়ের রাষ্ট্রপতিকে বলে, আমার মনে হয় এই প্রতিযোগিতা সংগঠিত হবে না, কারণ রাজা ইতিমধ্যে প্রাসাদ থেকে চলে গিয়েছেন, আর আমার মনে হয় প্রাসাদের বাহিরে খারাপ কিছু করতে পারে। ওদিকে 3 তারকার প্রথমজন বাহির থেকে সব কথা শুনছিল। সে বুঝে যায় ওইসব মন্ত্রীরা রাজা কুশিনজো আর শেফ ইয়োনাকে হত্যা করতে চায়। দেখা যায় রাতের বেলা একজন মুখোশ পরে শেফ মিয়ংদের সামনে এসে দাঁড়ায়। সে একটা কাগজ দিয়ে বলে, এটা তোমাদের রাজাকে দিও, শেফ ইয়োনা এখন বিপদে আছেন। এটা বলে সে চলে যায়, কিন্তু শেফরা বলতে থাকে, তার চুল দেখো, কেমন যেন পরিচিত পরিচিত লাগছে। বর্তমানে প্রাসাদে তো আর রাজা নেই, তাই চিঠিটা ইম পড়ে। ইম দেখতে পায় ওখানে লেখা ছিল, তোমাদের রাজা আর শেফ ইয়োনা বর্তমানে বিপদে আছেন, তোমরা তাদেরকে তাড়াতাড়ি গিয়ে বাঁচাও। এমন চিঠি পেয়ে ইমরা ঘোড়া নিয়ে জলদি রাজার খুঁজে বেরিয়ে পড়ে। আর আজকে ছিল প্রতিযোগিতার দিন। সকাল 5টা বাজে। ইয়োনারা আর রাজা অন্যান্য উপকরণ সংগ্রহ করে জাংয়ের বাড়ির দিকে যাচ্ছিল। ইয়োনা তো প্রেসার কুকারটা পেয়ে অনেক খুশি হয়ে যায়। রাজা কুশিনজু বেশ কিছু মুদ্রা জাংকে দিয়ে বলেন, ভালো কাজ করেছো, আরেকবার বোনাস দিব। তারা তখন পরিকল্পনা করে প্রাসাদে চলে যাবে, কিন্তু আমরা তখন দেখতে পাই অসংখ্য মুখোশ পরা লোক তাদেরকে ফলো করছিল। আর তারা যখন আশেপাশে থাকা অবস্থায় জাংয়ের ফাঁদে পা দেয়, জাং বুঝে যায় হয়তো কেউ তাদেরকে ফলো করছে। হিউক তখন রাজাকে বলে, তারা সংখ্যায় প্রচুর লোক, মহারাজা আপনাকে লুকাতে হবে। জাংও তার পুটলি থেকে অসংখ্য তরবারি বের করে বলে, সবাই সতর্ক হয়ে যাও। জাং তারপর ওই মেশিনে আসল আগুন ধরিয়ে দেয়। এখন আস্তে আস্তে বোমাটা বের হলেই ওই মুখোশওয়ালারা উড়ে যাবে। যখন মুখোশওয়ালারা গেট খুলে, তখনই তাদের উপর বিশাল বোম এসে পড়ে। কিন্তু এখানে তো অনেক বেশি মুখোশওয়ালা ছিল, তাই তাদের সাথে গং আর হিউকের যুদ্ধ লাগে। ওদিকে জাংও তার বিভিন্ন কৌশলে মারামারি চালিয়ে যায়। সেখানে এক পর্যায়ে ইয়োনার প্রেসার কুকারের ঢাকনাটা নিচে পড়ে যায়, কিন্তু কুশিনজো তাকে সরিয়ে বলে, সামনে যেও না, আমার পেছনে থাকো। জাং তারপর আসল তীর বের করে গং আর হিউকদের সরে যেতে বলে, সে এটা ব্যবহার করবে।
তারপর সে ইউনাকে বলে, তোমরা প্রাসাদে চলে যাও, আমি পরে ঢাকনাটা নিয়ে আসবো। পরে রাজা আর ইউনারা পেছন থেকে পালিয়ে গেলে মুখোশওয়ালারা সিদ্ধান্ত নেয় তারা রাজাকে ধাওয়া করবে। ওদিকে গহীন এই রাস্তা দিয়ে কুশিনজো আর গংরা এগিয়ে চলছে। একসময় গংরা জানায়, মহারাজা আপনি আর শেফ দুজনে এগিয়ে যান, আমরা ওদের সাথে লড়বো। তবুও কিছু মুখোশওয়ালারা তাদেরকে দেখে ফেলে। দেখা যায় রাজা কুশিনজোর সাথে ওই মুখোশওয়ালাদের সাথে অনেক যুদ্ধ হয়। ইউনা হুট করে দেখে কুশিনজোর কাঁধ থেকে রক্ত ঝরছে। আর এখানে অবস্থা এমন ছিল যে কুশিনজো এখন হয়তো অনেক বড় একটা আঘাত খেয়ে ফেলতো। তখনই এসে ইমরা হাজির হয়। সে তীর দিয়ে মুখোশওয়ালাকে মেরে ফেলে। আর এসবের এক পর্যায়ে ইউনা অনেক ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে ইম এসে চেক করে বলে, মনে হচ্ছে অজ্ঞান হয়েছে, আর আমি দেরি করে আসার জন্য দুঃখিত। কুশিনজো তখন ইমকে এমন অবস্থায় সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। সে সময় গং আর হিয়করা জীবিত অবস্থায় ফিরে আসে। হিয়ক তখন বলে, রাজা আমার মনে হয় এরা আগের সেই মুখোশওয়ালার মতো না, বরং প্রশিক্ষণপ্রাপ্ত। এদের মেরে তক্তা করে ফেলেছি, তবুও তারা মুখ থেকে এক কথাও বের করেনি। তো সেই সময় আমরা প্রিন্সকে দেখতে পাই। যখন উনি জানতে পারেন মুখোশওয়ালারা পরাজিত হয়েছে, তিনি তেলে বেগুনে রেগে যান আর বার্তা হিসেবে আসা ওই চিঠিটাকে পুড়িয়ে ফেলেন। তারপর তিনি মনে মনে বলেন, যত যাই হোক এইবার হেরেছি, কিন্তু পরের বার আমরা ঠিকই রাজাকে মারতে পারবো। অবশেষে পরের দিন শুরু হয় প্রথম রাউন্ডের প্রতিযোগিতার থিম হলো তাদের দুই দলকে এমনভাবে মাংস রান্না করতে হবে যা আগে কখনো কেউ বানায়নি। সেই সময় আমরা 3 তারকা রাঁধুনিদের মধ্যে মেয়ে রাঁধুনিকে দেখি, যার নাম হচ্ছে ইয়াফিসু। ইউনা তাকে দেখে ইয়াফিসু মাংস নরম করার জন্য লবণ, ভিনেগার এবং মধু দিয়ে ভিজিয়ে রেখেছে। ইউনা তারপর তার শেফদের বলে, আচ্ছা আমাকে মরিচের গুঁড়াগুলি এনে দাও। কিন্তু সে এখানে জানতে পারে মরিচের গুঁড়ো নাকি চুরি হয়ে গেছে। এটা শুনে ইউনা একটু চিন্তিত হয়ে যায়। সে চিন্তা করে এবার সে কি বানাবে। ইউনা তারপর তার লোকদের বলে, আচ্ছা তোমাদের কাছে কি বুনো আঙুরের ওয়াইন আছে? ইউনা তারপর মাংস নরম করার জন্য ওয়াইনগুলো ঢেলে দেয়। এটা দেখে 3 তারকাদের মধ্যে প্রথমজন বাইলং নাম তার। সে বলে, আমরা এমন পদ্ধতি জীবনও দেখিনি। জুসনের প্রধান রাঁধুনি হিসাবে আমরা তার কাছ থেকে আরও বেশি কিছু আশা করেছিলাম। ইয়াফিসু বলে, আর যাই হোক তারা জীবনেও জিততে পারবে না, কারণ আমার কাছে একটি গোপন অস্ত্র আছে। ইউনা তারপর মিষ্টি কুমড়াগুলো ভর্তা করে আর তার সহযোগীকে বলে, আমাকে কিছু দুধ দাও, আমি পিউরি সস বানাবো। ওদিকে আমরা ইয়াফিসুকে দেখি আসলে তার গোপন অস্ত্র হচ্ছে ইউনাদের সেই মরিচের গুঁড়ো, যেটা ইয়াফিসু চুরি করেছে। সে যখন মরিচের গুঁড়ো রান্নায় ব্যবহার করে সেটা ঝাঁঝালো ধোঁয়ায় সবাই কাশতে শুরু করে। ইউনা একটু সামনে এগিয়ে দেখে আসলে ইয়াফিসু তাদের মরিচের গুঁড়ো চুরি করেছে। ইউনারা আরো অবাক হয় যখন তারা দেখতে পায় হানিয়াংয়ের রাঁধুনিরা এমন এক মদ বের করেছে যা সচরাচর কোনো বাজারে পাওয়া যায় না, পাওয়া যায় শুধুমাত্র কুফু বংশের পরিবারের কাছে। এর মানে হচ্ছে এটা অনেক বড় রান্না বন্ধ করতে ঘোষণা করা হয় আর পরিবেশন করা হয় ইউনার বানানো ইউনিক একটি মাংসের বিফ। সেটাকে সত্যি বলতে রাজা আর হানিয়াংয়ের রাষ্ট্রপতি এমনকি মন্ত্রীরা সবাই স্বাদের দুনিয়া হারিয়ে যায়। কুশিনজো সেটা খেয়ে বলে, মাংসগুলো আমার জিহ্বা স্পর্শ করতেই একদম নরম হয়ে গেল। তারপর সে ইউনাকে জিজ্ঞেস করে এই খাবারের নাম কি। ইউনা জানায় যে এটাকে বলা হয় বন্য আঙুরের চালের ওয়াইনে ভাজা গরুর মাংসের বুর্গিনন। ইউনা আরও বলে, এটা হচ্ছে ঐতিহ্যবাহী ফারাসি ডিশ। আমরা অনেকক্ষণ ধরে মাংসগুলো আঙুরের ওয়াইনে রেখে নরম করেছে। সেই সময় হানিয়াংয়ের রাষ্ট্রপতি বলে, মাংস কেবল মুখে দিলে গলেই না, বরং এর থেকে মিষ্টি ফুলের সুবাসও পাচ্ছি। কিন্তু এই খাবারের আরও ভালো দিক তুলে ধরে কুশিনজো। সে বলে, আমি নরম মাংসগুলো উপভোগ করছি, কিন্তু একটু ওয়াইনের গন্ধ পাইনি। ইউনা উত্তর দেয়, আসলে মাংসগুলো সিদ্ধ হওয়ার পর এবং মশলায় দেওয়ার পর অ্যালকোহলের গন্ধ চলে গিয়েছে, কিন্তু অ্যালকোহল শব্দ তো আর জুসন আমলে ছিল না। তাই হানিয়াংয়ের রাষ্ট্রপতি এটাকে আউকুল বলে। তারপর সে আরও বলে, যাই হোক এটা অনেক চিত্তাকর্ষক ছিল। ইউনা তারপর খাবারটির ব্যাকগ্রাউন্ড তুলে ধরে। সে বলে, এরকম খাবার আসলে ফারাসির বাবা মায়েরা তার ছেলে মেয়েদের জন্য বানান যখন তারা প্রথমবারের মতো খাওয়া দাওয়া শিখে আর কি। তাই এই খাবার আমাকে আমার মৃত মায়ের কথা স্মরণ করিয়ে দেয়। তারপর সবার সামনে আনা হয় ইয়াফিসুদের খাবার। সে তারপর খাবারের বিবরণে জানায় যে এটা নাকি সে মুরগির মাংস আর সাথে বাদাম দিয়ে বানিয়েছে। আর ভাই এসব অদ্ভুত খাবারের মাঝখানে আমি শুধু একটা কথাই ভাবি যে এসব খাবার যদি আমি আমার ঘরে রান্না করতাম তাহলে হয়তো এর পরের দিন আমার অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। যাই হোক, ইয়াফিসুদের খাবার খেয়ে রাজার যেমন হালকা ঝাল লাগে তেমনি সুস্বাদু মশলায়ও সে একেবারে পাগল হয়ে যায়। কিন্তু ইউনা ভাবতে থাকে যে সে যাই রান্না করুক না কেন 100% শিওর যে সেই আমাদের মরিচের গুঁড়ো চুরি করেছে। কুশিনজো হানিয়াংয়ের রাষ্ট্রপতিকে জিজ্ঞেস করে, তো আপনার কাছে কোন খাবারটি ভালো লাগলো? উনি জানান যে আমার তো ইয়াফিসুদের মুরগি, বাদাম আর অদ্ভুত মশলার খাবারটি ভালো লাগলো। অপরদিকে কুশিনজো বলে, বুনো আঙুরের ওয়াইন আর নরম মাংসের ইউনার বানানো বিফ কোনো অংশেই কম ছিল না। আমি আজ পর্যন্ত এমন পদ্ধতিতে খাইনি, তাই আমিও এটা ছাড়া আর কাউকে বেশি মার্কস দিব না। তো সেখানে হুট করে ইউনার সামনে এসে বলে, ওয়েট বিজয়ী ঘোষণা করার আগে আমাকে ইয়াফিসুদের খাবার টেস্ট করার জন্য সুযোগ দিন। হানিয়াংয়ের রাষ্ট্রপতি এটা করতে দেয় না, এমনকি কুশিনজো হালকা বিব্রত হয়। কিন্তু তখনই 3 তারকার প্রথমজন বাইলং সেই খাবারটা ইউনার সামনে এনে দেয়।
ইউনা তারপর সেটা খায় আর নিশ্চিত হয়ে যায় এটা যে তাদের মরিচের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে। তাই সে বাইলংকে বলে, এটা তোমরা কোথায় পেয়েছো? বাইলং ইয়াফিসুকে ডাক দিয়ে বলে, ইয়াফিসু বলো তুমি এটা কোথায় পেয়েছো? ইয়াফিসু জানায় যে সে নাকি এটা বৈধ উপায়ে পেয়েছে, কিন্তু ইউনা বলে আমার রাঁধুনিরা এটাকে শুকানোর জন্য উঠোনের মধ্যে রেখেছিল, এরপরই এটা নাই হয়ে যায়, আর এটা আমাদের গোপন জিনিস ছিল যা আমাদের প্রথম রাউন্ডে জিতিয়ে দিত। হানিয়াংয়ের রাষ্ট্রপতি বলে, আচ্ছা এসব নিয়ে পরে আলোচনা করা যাবে, আগে একটা রায় দেয়া যাক। তখনই সেখানে বাইলং উঠে এসে বলে, ইয়াফিসু তুমি কি জানো তুমি কি অপরাধ করেছো? তুমি কি সত্যি তাদের মরিচের গুঁড়ি চুরি করেছো? তোমার এই ছলনাময় কৌশল আমাদের পুরো জাতিকে কলঙ্কিত করেছে। আর নিজের মানুষের মুখে এমন কথা শুনে হানিয়াংয়ের রাষ্ট্রপতির মাথা কাজ করে না। তখন বাইলং সবাইকে বলে, আমি ইয়াফিসুর হয়ে সবার কাছে ক্ষমা চাইতেছি এবং আমাদের পরাজয় মেনে নিচ্ছি। তখন ইয়াফিসু বলে যে আমি এই মরিচের গুঁড়ি চুরি করিনি, আমি প্রমাণ করে দিবই যে এটা আমি বৈধ উপায়ে পেয়েছি। এটা বলে সে রাজার চাচা প্রিন্সকে দেখিয়ে দেয় আর বলে উনি আমাকে এই মরিচের গুঁড়ো দিয়েছেন। কিন্তু প্রিন্স সেখান থেকে উঠে হে হে করে হাসতে থাকে আর বলে যে এটা আমাদেরই সম্পদ, আর এটা সামান্য একটা জিনিস যে আমি তো তাদের উপর দয়া দেখাতেই পারি। তাই রাজা কুশিনজো রায় দেন, ওকে আমরা এই রাউন্ড বাতিল করলাম এবং দুজনকে ড্র দিলাম। ওদিকে ইউনা একদম ভেঙে পড়ে, সে চিন্তা করে সত্য রান্না করে ফেলেছি, এখন আমি কি করব? কিন্তু মিনা বলে, আরে ধুর ধুর এসব কথা বাদ দাও, মেন কথা হলো আজকে আমরা প্রতিযোগিতায় হারিনি। পরের দিন দ্বিতীয় প্রতিযোগিতা শুরু হয়। ইউনা একটা হাঁসের রেসিপি বানায় যা আসলে খুবই ইউনিক ছিল, আর 3 তারকাদের মধ্যে বাইলং যে সে বানায় পদ্ম পাতা দিয়ে একটা ডিশ। সে এক্সপ্লেন করে যে একবার আমি যুদ্ধে আহত হয়ে জুসুনে গড়িয়ে গড়িয়ে এসেছিলাম, সেখানের এক মন্দিরের সন্ন্যাসী আমাকে এই স্যুপ খাইয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার যে হানিয়াংয়ের রাষ্ট্রপতি ইউনাকে মার্কস দেয় মাত্র 1, আর কুশিনজো তো সরল মনে বাইলংয়ের খাবারকে 8 দিয়ে দেয় এবং সেখানে অনেক ঝামেলা হয় এবং আগের মতোই এই রাউন্ডও ড্র হয়ে যায়। রাতের বেলা ইউনা রাজার সাথে বসেছিল, রাজা তাকে একটা চা খেতে দেন। ইউনা তো ভেবেছিল এগুলো হয়তো ওয়াইন হবে, কিন্তু সে যখন চায়ের কাপে আটকে থাকা রাতের চাঁদ দেখে তার অজান্তে মুখ ফুটে বেরিয়ে আসে, ওয়াও কি চমৎকার। কুশিনজো বলে, তুমি টেনশন করো না, পরের পর্বে যদি হেরে যাও তাহলে আমি হানিয়াংয়ের রাষ্ট্রপতির সামনে মাথা নত করবো। কিন্তু ইউনা বলে, না মহারাজ, আপনাকে এটা করতে দিব না, আমি এমন কিছু রান্না করব যা আমাদেরকে জিতিয়ে দিবে। তো সেখানে হুট করে ইউনার গরম চা তার হাতে পড়ে যায়। রাজা জলদি করে দাওয়াখানার লোকদের ডেকে নেয়। কুশিনজো তারপর ইউনাকে ধরে বলে, তোমার ব্যথা শুধুমাত্র ব্যথা না, এটা আমাকেও দ্বিগুণ ব্যথা দেয়। যাই হোক, অবশেষে পরের দিন শুরু হয় 3 নম্বর রাউন্ড। बावर्ची सिम तुम इनको सपोर्ट करो। ইউনা তাদেরকে সাপোর্ট করতে বলে, কিন্তু তারা সাপোর্টকে কোন পুট ভেবেছে তারা নিজেরাই জানে না। একজন বলে যে যদি ইয়ংশিলের ভাগিনা জাং প্রেসার কুকারের ঢাকনা নিয়ে আসতে দেরি করে তখন কি হবে, কিন্তু ইউনা দেখিয়ে দেয় যে সমস্যা নাই, আমাদের কাছে প্ল্যান বি আছে, দেখো ওখানে 2টো ঢাকনা রাখা, কোনো মতে চলবে। আর এখানে 3 তারকারা কি বানাচ্ছে তা দেখে কুশিনজো একটু বিব্রত হয়। রাষ্ট্রপতি বলে, বড়জন যে উপাদানটা তৈরি করছে এটা হলো হরিণের টেন্ডল, দীর্ঘদিন এটাকে তেলে ভিজিয়ে রাখতে হয়, এটি আমাদের দেশের 8টি সম্পদের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস। আর বাইলং যেটা বানাচ্ছে সেটাকে বলা হয় সিংহের কেশর। এছাড়াও আছে সামুদ্রিক শসা, এবালন, বাঁশের কাণ্ড, শুকনো স্কেলপ। ওদিকে ইউনারাও বিভিন্ন উদ্ভিদ সংগ্রহ করে রেখেছে। ইউনা তো মাংসগুলো প্রেসার কুকারে রেখে জাঙের ঢাকনা নিয়ে আসার অপেক্ষা করছিল। সময়ের ঘন্টা 2টা মাটিতে পড়ে যায়। শেফরা বলতে থাকে যে জাং যদি না আসে তাহলে তুমি তোমার প্লান্ট বিয়ে যাও। আর তখনই গুঞ্জন শুরু হয়ে যায় যে আকাশে নাকি অদ্ভুত পাখি উঠছে। আসলে সেটা ছিল জাং নামে ওই লোকের গরিবের বিমান। তার এই অদ্ভুত যান দেখে প্রহরীরা আটকে ফেলে। সেখানে তখন ইউক চলে আসে। সে বলে, আপনি ঢাকনাটা এনেছেন। জাং তারপর ড্রামাটিকভাবে প্রাসাদে ঢুকে। ইউনা আর রাজা তো খুশিতে একদম বাকবাকুম হয়ে যায়, কিন্তু 3 তারকারে বিভ্রান্ত হয়। তারা ভাবতে থাকে যে এই গরিব লোকের কাছে এমন কি থাকতে পারে। ইউনা জাংকে বলে, আপনি তো একদম পারফেক্ট টাইমে এসেছেন, কিন্তু জাং জানায় পাত্র কিছুটা দুর্বল হয়ে গেছে, তাই যতটা সম্ভব এটাকে কম তাপমাত্রায় রাখবেন। 2 ঘন্টা পর সর্বপ্রথম পরিবেশন করা হয় জুসনের ইউনাদের খাবার। আর এটা ইউনা এমনভাবে প্যাকেজিং করেছে সবাই তো অনেক অবাক হয়ে যায়। ইউনা আজকে হাঁসের চামড়া উপরে দিয়ে এবং ভেতরে বিভিন্ন জিনিসপত্র দিয়ে এই স্যুপটা বানিয়েছে। তো যথারীতি এই খাবারটা খেয়ে কুশিনজো আর রাষ্ট্রপতি ফিনিক্স পাখির মতো হারিয়ে যায়। পরের বার দেওয়া হয় হানিয়াংয়ের খাবার। আর এই খাবার 3 তারকাদের প্রধান যে সে বানিয়েছে একটি বিশেষ মাশরুম। এটার স্বাদও কোনো অংশে কম ছিল না। পরে ঘোষণা করা হয় এবার রাজা না বরং রাঁধুনিরাই একজন অপরের খাবার মার্কস দিবেন, সর্বনিম্ন 10 এবং সর্বোচ্চ 30। ইউনা হানিয়াংয়ের খাবারটা খায়। শেষে ইম ঘোষণা করে, প্রথমে আমরা হানিয়াংয়ের খাবারের জন্য জুসনের রাঁধুনিদের দেয়া স্কোর প্রকাশ করব। দেখা যায় হানিয়াংবাসীরা পায় 27 মার্কস। পরে ইম বলে, এখন আমরা জুসনের রাঁধুনিদের স্কোর প্রকাশ করব। ইউনা তখন অনেক নার্ভাস ছিল। দেখা যায় তার সাফল্যের সাথে মার্কস পায় 28। আর এখানে শুধু ইউনারাই খুশিতে আপ্লুত হয় না, সাথে বাইলং আর ইয়াফিসুরাও তাদের হার স্বীকার করে নেয়। শুধু রাগান্বিত হয় সেই রাষ্ট্রপতি। সে বলে যে তোমার কথা মতো আমাদের জিনিসপত্র জুসনে বিক্রি করার জন্য পাঠাবো, কিন্তু একটা কিন্তু আছে,
আমার শুধু এই মেয়েকে চাই, আমি তাকে জুসন থেকে উপহার স্বরূপ নিতে চাই। এটা বলে রাষ্ট্রপতি হাসতে থাকে। দেখা যায় তার হাসি শুনে কুশিনজুও হাসে আর এভাবে মাথায় ধাক্কা দিয়ে বলে তোর সাহস হলো কিভাবে এই কথা বলার। এটার সাথে সাথে সব হানিয়াং আর জুসনের সেনাদের মধ্যে যুদ্ধ বা মারামারি করার মতো অবস্থা তৈরি হয়। রাষ্ট্রপতি উঠে বলে আমার নাকে রক্ত। জুসনের রাজার সাহস হলো কিভাবে একজন ফরেনার রাষ্ট্রপতির সাথে এরকম কাজ করার। এটা বলে সে তার সৈন্যদের আদেশ করে যেভাবেই হোক এই রাধুনীকে গ্রেফতার করো। সেখানে তখন হাজির হন রাজমাতা। রাজমাতা রাষ্ট্রপতিকে বলেন তোমার সাহস হলো কিভাবে আমাদের মতো উপদেষ্টাদের না জানিয়ে এই প্রতিযোগিতা করার। কিন্তু রাষ্ট্রপতি বলে যে আমার কাছে আমাদের দেশের রাজার কাছ থেকে এই প্রতিযোগিতা করার আদেশ এসেছে আর এই রাধুনীকে আমরা কর হিসেবে ধরে নিয়ে যাচ্ছি। তখন রাজমাতা একটা চিঠি বের করেন আর বলেন গাধা তুই কি জানিস এটা কি? রাষ্ট্রপতি সেটা কেড়ে নেয় আর দেখে যে এই চিঠিটা স্বয়ং হানিয়াংয়ের রাজার লেখা চিঠি। রাজমাতা বলেন তোদের রাজার স্ত্রী স্বয়ং আমার খালা হন, আমি চাইলে এক্ষুনি তোর পদ খেয়ে দিতে পারি। এটা শুনে হানিয়াংয়ের রাষ্ট্রপতি ক্ষমা চাওয়ার জন্য মাটিতে নেমে পড়ে, সাথে ওনার দলের সবাইও। তো রাতের বেলা রাজার চাচা প্রিন্সের বাড়িতে আমরা দেখতে পাই কাংকে। প্রিন্স কাংকে বলে এটা দিয়ে তুমি কি করতে চাও? কাং জানায় আগামীকাল রাজার সৎ ভাই প্রাসাদে বেড়াতে আসবে, আমি ইউনাদের খাবারে এই বিষ মিশাবো। আর আমরা জানতে পারি যে রাজার সৎ ভাইয়ের নাম হচ্ছে জিন মিয়ং। রাজার চাচা তখন কাংকে বলেন তোমাকে দেখে আমার খুব ঈর্ষা হচ্ছে, দেখো একদিন আমি এই জুসনের রাজা হব আর আমি তোমাকে আমার জীবনসঙ্গী বানিয়ে নিব, তখন তুমি স্বাধীনভাবে বাঁচতে পারবে। পরের দিন ইউনা রাজার ভাই জিন মিয়ং এর জন্য রান্না করার প্রস্তুতি নেয়। শেফ মিয়ং ইউনার কাপড়ের দিকে তাকিয়ে বলে আমার জীবনেও এত সুন্দর পোশাক দেখিনি। ইউনা তাদের বলে আরে গতকাল রাজা আমাকে এটা উপহার দিলেন। রাজা তখন জিন মিয়ং এর সাথে গল্প করছিলেন। তিনি বলেন এই প্রথম হয়তো আমি তোমার সাথে বসে বসে খাচ্ছি। জিন মিয়ংও বলে জি মহারাজ, এটা আমার জন্য সম্মানের ব্যাপার। কুশিনজো জানায় যখন আমরা একা থাকবো তুমি আমাকে ভাই রাখতে পারো। ইউনা তারপর সেখানে এসে জিন মিয়ং এর সামনে আস্ত একটা হাঁসের মাংস রাখে, সাথে কিছু ক্রিম বিস্কুট আর সরিষার দানা দিয়ে তৈরি সস। জিন মিয়ং সেগুলো অনেক উপভোগ করে খায় আর সে জানায় প্রধান রাঁধুনি, আমি এমন সুস্বাদু খাবার কখনো খাইনি। ইউনা বলে ধন্যবাদ ছোট রাজা। অন্যদিকে 3 তারকা চলে যাচ্ছিল আর তাদের সাথে ইউনাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। বাইলং বলে তোমার সাথে আমি আরেকবার প্রতিযোগিতা নামবো, তবে এরকম জায়গায় নয়। বাইলং যাওয়ার সময় বলে প্রধান রাঁধুনি, আমি অন্য দেশের রাজনীতি সম্পর্কে আগ্রহী নই, কিন্তু রাজাকে সবসময় সাবধানে থাকতে বলো। এমনকি তোমরা যখন ঘুমাবে তখন দরজা জানালাগুলো খুব ভালো করে লাগাবে। তো রয়্যাল কিচেনের শেফরা সবাই যার যার কাজ শেষ করে ঘুমানোর জন্য নিজেদের ঘরের দিকে যাচ্ছিল। সেখানে তখন হুট করে আসেন কুশিনজোর সৎমা জিয়ংমিনের মা। তিনি ইউনাকে থাপ্পড় দিয়ে বলেন তুমি আর কখনো কারোর জন্য খাবার পাকাবে না। ইউনা তো কিছু বুঝতে পারে না। তখন কুশিনজোর সৎমা বলেন তোমার বানানো হাঁসের মাংস খেয়ে আমার ছেলে মৃত্যুর সাথে লড়াই করছে। তারপর ইউনাকে তারা সবাই ধরে নিয়ে যায়। আর এখানে আমরা জানতে পারি জিন মিয়ংকে যে ডক্টর চিকিৎসা করাতে এসেছেন সেই ডক্টরও কাংয়ের মানুষ। কাং তখন বলে ইস, যদি আমি এখন প্রধান রাঁধুনির চেহারা দেখতে পেতাম কিভাবে তাকে নির্যাতন করা হচ্ছে, হয়তো অনেক আকর্ষণীয় দৃশ্য হতো। আমরা দেখি ইউনাকে বেঁধে রাখা হয়েছে এমন একটা কুঁড়ে ঘরে। সৎমা আদেশ করেন যতক্ষণ না সে খাবারে কি মিশিয়েছে সেটা স্বীকার না করে ততক্ষণ পর্যন্ত তাকে নির্যাতন করো। আর তারা এখানে ইউনাকে খাবারে কি মিশিয়েছে সেটা স্বীকার করার জন্য অনেক নির্যাতন করতে থাকে। ওদিকে কুশিনজো বাগানে বসে ইউনার আসার জন্য অপেক্ষা করছিল। তারা প্ল্যান করে রেখেছিল এখানে দুজনে বসে গল্প করবে, কিন্তু কুশিনজো জানতেই পারেনি ইউনা এখন কত বড় বিপদে আছে। আর এখানে শেষ করছি আজকের ভিডিওটি। আমি এখানে এক্সপ্লেন করেছি এই ড্রামার এপিসোড 7, 8 আর 9 পর্ব। বাকি 10 থেকে 12 পর্ব পর্যন্ত খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।